আর অমনি ওই লোক ঘরের চাটায় আটকে আমার দিকে এগুতে থাকে। আমি জোরে জোরে সুজনকে ডাকছি, কিন্তু তার কোনো জবাব নাই। লোকটা নেশাখোর অবস্থায় আমাকে জড়িয়ে ধরে। আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছি, কিন্তু একজন পুরুষ মানুষের সাথে মেয়ে মানুষের শক্তি নিতান্তই কম। অনেক চেষ্টার পরে কোনোরকম ওনাকে ধাক্কা দিয়ে মাচাঙের ধারে থেকে ফেলে দেই। যেহেতু নড়ে বড়ে ঘরের বেড়া, তাই বেড়া কিছুটা অংশ ভেঙে যায়। উনি উঠে আবারও আমার কাছে আসতেই আমি যতদূর সম্ভব পিছনে সরে যাই। উনিও ভাঙা বেড়ার জায়গা থেকে আমার দিকে এগিয়ে আসে। সাথে সাথে ওই ভাঙা ফাঁক দিয়ে বের হয়ে আমি দৌড় দিই। কোনো রকমে একটু দূরে যেতেই সুজনের সাথে দেখা হয়। সুজন আমার হাত চেপে ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসার চেষ্টা করে। যেহেতু আমি শক্তিতে পারছি না, তাই জোরে জোরে আশেপাশের মানুষজনদের ডাকতে থাকি। আমার চিৎকার শুনে কিছু মানুষ টর্চ লাইট জ্বালিয়ে আমাদের কাছে আসে। আমি সাথে সাথে সুজনকে ধাক্কা দিয়ে তাদেরকে সব কিছু বলতে যাব, ঠিক তখনই সুজন আমাকে বলেন, বেশ্যামাগি বাপের বাড়িতে নাগরের পর নাগর ঢুকাতি ভেবে কি আমার বাড়িতেও ঢুকাবি? কি ভেবেছিলি ধরতে পারবো না তোকে? কই তোর নতুন নাগর কোন দিকে গেল? আপনারা সবাই দেখেন তো, মাগির নাগরটা কোন দিকে গেল? শালি মা আব্বা বাড়িতে নাই, সেই সুযোগে ঘরে মরদ ঢুকাইছে। আজ হাতে নাতে ধরছি, কিন্তু সাতের নাগরকে ধরতে পারিনি। মুহূর্তের মধ্যে আমি যেন ভিন্ন জগতে চলে গেলাম। কি অকপটে আমার নামে দোষ চাপিয়ে দিল। আশেপাশে আরও লোকজন জুটল। কিছু কিছু মানুষ আমাদের বাড়িতে গেল। ঘরে এমন অবস্থা দেখে তারা বুঝে নিলেন আমি কাউকে ঘরে ঢুকিয়েছি, আর সুজন দেখতে পাওয়াতে ওই আগন্তুক ঘরের বেড়া ভেঙে পালিয়েছে। সারা রাত আমাকে উঠোনের মাঝখানে একটা বাঁশের খুঁটির সাথে বেঁধে রাখা হলো। সকালে বিচার হবে আমার। অনেক চেষ্টা করলাম সবাইকে সত্য ঘটনাটা বোঝানোর, কিন্তু কেউ বুঝলো না। উল্টো আমাকে দুশ্চরিত্রা বলে আখ্যায়িত করে। কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেছে। দলে দলে লোকজন আমাকে দেখার জন্য আসছে। মুহূর্তের মধ্যে বাতাসের বেগে পুরো এলাকায় ছড়িয়ে গেছে কথাটা। নির্ঘুম চিন্তিত দিশেহারা অবস্থার সকালের সূর্য উঁকি দিল। রাত গড়িয়ে সকাল হলো, তবুও মানুষের ঢল কমছে না। গ্রামের মেয়েরা আমার মুখের উপর যা নয় তা বলে গালি দিচ্ছে। সকাল 10টায় নাকি গ্রামের স্কুল মাঠে আমার বিচার হবে। এই কথাটা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। হাত পা বাঁধা না থাকলে এই মুহূর্তে নিজের জীবন শেষ করে দিতাম। আমার গ্রামের কিছু লোকজন সহ মা বাবা এসেছেন। মা এসে কান্না করতে করতে বলে, এটা ষড়যন্ত্র। আমার মেয়েকে আমি চিনি, সে কখনো এমন বেয়াদবি কাজকর্ম করতে পারে না। ওই চোর আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। নেশাখোর মাতাল চোরে কার্য সাজিয়ে এইসব। মায়ের মুখে এমন কথা শুনে আমি হাউমাউ করে কেঁদে উঠি। মা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। আমি মাকে বলি সব কথা। আমি জানি না বললেও মা আমাকে বিশ্বাস করে যে আমার দ্বারা এত নোংরা কাজ করা সম্ভব না। আমার শ্বশুর শাশুড়িও চলে আসছে। আমাকে নিয়ে যাওয়া হলো স্কুল মাঠে। চারদিকে গিজগিজ করছে মানুষ। ছোট বড় ছেলে মেয়ে নির্বিশেষে সবাই একজন চরিত্রহীনা মেয়ের শাস্তি দেখার জন্য অপেক্ষা করছে। একসাথে এতগুলো মানুষের মধ্যে জীবনের প্রথম উপস্থিত হলাম। চেয়ারম্যান মেম্বার সহ আরও কতকে, যাদেরকে আমি জীবনেও দেখিনি। বিচার কার্যক্রম শুরু হয় সুজনের জবানবন্দি দিয়ে। সুজন বলে, আমি বেশ কিছুদিন থেকে আমার বউকে সন্দেহ করি। বিভিন্ন কাজে রাতে হয় বাড়ি ফিরতে। রাতে এসে মাঝে মাঝে বউকে ঘরে দেখতে পাই না। ডাকাটাকি করলেও বাইরে থেকে জবাব দেয় সে টয়লেট করতে গেছে। আব্বা মা বাড়িতে থাকে বলে হয়তো ঘরে মানুষ ঢুকাতে পারে না। 2 দিন আগে আব্বা মা মামুর বাড়ি গেছে, তাই আমি ওত পেতে বসেছিলাম কার সাথে আমার বউয়ের অবৈধ সম্পর্ক তা ধরার জন্য। কিন্তু অন্ধকারে আমি তাকে দেখতে পাইনি। যখনই তাকে ধরতে গেছি, আর অমনি আমাকে ধাক্কা দিয়ে ঘরের ভেড়া ভেঙে পালিয়ে গেছে। বাকি ঘটনাগুলো আমাদের প্রতিবেশীরা দেখেছেন। আমি মনে মনে খুব করে চাইছিলাম অন্তত আমার শাশুড়ি এইসব কথাগুলো অস্বীকার করবে, কিন্তু তিনিও আমার পক্ষে কিছুই বলেননি। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। কোনো কথা মুখ দিয়ে বের হচ্ছে না। বের হবে বা কিভাবে? একটা মিথ্যার প্রতিবাদ করা যায়, কিন্তু এমন সাজানো হাজার হাজার মিথ্যার প্রতিবাদ কিভাবে করি? বিচারকরা বারবার আমাকে জিজ্ঞেস করছে কার সাথে আমার সম্পর্ক, নাম কি তার, বাড়ি কোথায় ইত্যাদি। আমার কথাগুলো গলার মাঝে আটকে গেছে।
উত্তর দেওয়ার মতো কোনো শব্দ বের হচ্ছে না। আমি মনে হয় পাথর হয়ে গেছি। বেশ কিছুক্ষণ ধরে আমাকে বারবার কথাগুলো জিজ্ঞেস করার পরেও যখন কোনো উত্তর খুঁজে পাইনি, তখন আমাকে জোড়া বেতের 30 আঘাত এবং মাথা ন্যাড়া করে দেওয়ার নির্দেশ দেন। স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করা নারীর বিচারটা যথাযোগ্য হয়েছে। এত অপমান সহ্য করার পরে যদি কোনো মানুষ জীবিত থাকে, তাহলে সেই মানুষটা শুধুমাত্র আমি। জনগণের মাঝে থেকে সঠিক বিচার হওয়ার ধ্বনি শোনা যাচ্ছে। তপ্ত দুপুরে প্রখর রোদে আমাকে শাস্তি দেওয়ার পরে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। এক ফোঁটাও পানি নেই আমার চোখে। কান্না করতে ভুলে গেছি আমি। মা আমাকে স্কুলের টিউবওয়েল পাড়ে নিয়ে গেল। তারপর আমার পিঠে এবং পায়ের উরুতে আঘাতের স্থানে পানি দিতে লাগলো। পুরো দুনিয়া একদিকে, অথচ মা বাবা সন্তানের পক্ষে। এই মুখ নিয়ে সুজনের বাড়িতে যাওয়া সম্ভব না, তাই বাবা মা আমাকে নিয়ে চলে আসে। কিন্তু ওই যে খারাপ কথাগুলো বাতাসের আগে ভাসে। আমাদের গ্রামের সব মানুষের মুখে মুখে আমার এইসব কথা ছাড়া অন্য কিছু নাই। বাবার লজ্জায় কাজে যেতে পারে না। রাতুল মুকুল স্কুলে গেলেও নাকি সবাই আমার কথা জিজ্ঞেস করে। মা ইটের ভাটায় কাজ করতে গেলে বারবার নাকি বিভিন্ন রকমভাবে এটা সেটা বলে। আমার জন্য আমার পুরো পরিবারের জীবন নরক হয়ে গেছে। এই ছন্নছাড়া জীবনে সুখ সন্ধানী হওয়াটা সম্পূর্ণ অনুচিত ছিল। আমাদের মতো গরিবের কপালে সুখ বলে কিছু নাই। দিনগুলো কোনো রকম খেয়ে না খেয়ে পার হতে লাগলো। আমি লজ্জায় বাড়ির বাইরে যাই না। তারপর হঠাৎ করে কারোর সাথে দেখা হলে আমাকে খোঁচা দিয়ে কথা বলে, আর ছেলে মানুষ হলে সরাসরি কুপ্রস্তাব দেয়। এভাবেই কোনো রকম কেটে যাচ্ছিল দিন। আজ পুকুর ঘাট থেকে থালা বাসন পরিষ্কার করে ওঠার সময় মাথা ঘুরে পড়ে যায়। হাত থেকে থালা বাসনের ঝনঝন শব্দ শুনে রাতুল ছুটে আসে। তারপর বাবাকে ডেকে নিয়ে আসে। বাবা আর রাতুল আমাকে ধরে বাড়ির ভিতর নিয়ে যায়। এখানে আসার পরে থেকে কোনো খাবার গলার নিচে নামে না। ভাবতাম অশান্তির কারণে খাবারের রুচি হারিয়ে গেছে, কিন্তু আজ মাথা ঘুরানিতে সন্দেহটা প্রখর হলো। চলবে। এই গল্পের বাকি পর্ব লিঙ্ক ডেসক্রিপশন।